নমস্কার বন্ধুরা, আদাব। আমি সৈকত ভট্টাচার্য এলাম লাইভে। শুনলাম যে ভিনা সিকরি, যিনি অনেক দিন ধরে বাংলাদেশে ইন্ডিয়ার রাষ্ট্রদূত ছিলেন এবং যিনি কিনা বাংলাদেশ বিষয়ক কথা ইন্ডিয়ার মিডিয়াতে বলেন, উনি ধরে নেওয়া যায় যে বাংলাদেশ বিষয়ক এক্সপার্ট, যার কথা ইন্ডিয়া গভর্নমেন্টও শোনে। সেই ভিনা সিকরি, যিনি অবাঙালি, যার পক্ষে বাংলাদেশকে বোঝা খুবই কঠিন, সেই ভিনা সিকরি রিসেন্টলি বলেছেন যে তারেক রহমান চীনের সঙ্গে ডিল করেছে, সেটা তিনি এক্সপেক্ট করেননি। ওনার ধারণা ছিল তারেক রহমান নাকি ইন্ডিয়াকেই নিয়ে নাচবে এবং ইন্ডিয়ার কথা শুনেই চলবে। ভিনা সিকরি মহাশয়ার বোঝা উচিত ছিল যে ইন্ডিয়ার কার্যকলাপ, বিশেষ করে যে 2008 সালের যে কু হয়, 1/11-এর কু বলে যাকে চিহ্নিত করা হয়, সেই কুয়ের পর থেকে ভারত আস্তে আস্তে এন্টায়ার হাসিনার সময় জুড়ে ভারতের যে প্রভাব, সেই প্রভাবের জন্যই হাসিনার এই অগণতান্ত্রিক সরকার, এই স্বৈরাচারী সরকারকে টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের মানুষ ভারতকেই দায়ী করে গেছে এবং তাই ভারত আজ যে অত্যন্ত আনপপুলার, অজনপ্রিয় বাংলাদেশে। সুতরাং বাংলাদেশের সিংহাসনে যেই বসুক না কেন, সে যদি কোনো ইলেক্টেড পার্সোনালিটি হয়, তার পক্ষে ভারতের কথা শুনে চলা ততটা সম্ভব নয়। এ কথাটা ঠিক যে বাংলাদেশের মতো অজস্র যে দেশ আছে সমগ্র পৃথিবীতে, সবারই কাছে চীন হলো মানে তাদের আসল যে ফ্যাক্টরি, যে ফ্যাক্টরি থেকে তারা সবচেয়ে কম দামে সবচেয়ে আইডিয়াল কোয়ালিটির মালটা পেয়ে যায় এবং যেটা তাদের ইনফ্লেশনকে চেক রাখে, ফলে তাদের ইন্টারেস্ট রেট কম থাকে, ফলে তাদের ইনভেস্টমেন্ট এবং গ্রোথ রেট হাই থাকে। আবার অ্যাট দ্য সেম টাইম তারা যে কোনো দেশেরই আসল যে মার্কেট এবং ব্যাংক হলো আমেরিকা, যেখানে তারা তাদের এক্সপোর্টের যে বাজার খুঁজে পায় এবং যেখানে তারা তাদের যে বৈদেশিক আয়কে সঞ্চয় করে। এটাই চরম সত্যি। এই জন্য আমেরিকার প্রভাবটাই আসলে ইনডিরেক্টলি ইন্ডিয়ার প্রভাব হয়ে কাজে লেগেছিল। অর্থাৎ আমেরিকা যদি বাংলাদেশকে বাধা দিত না, তুমি অতিরিক্ত চীনের দিকে যেও না, বাংলাদেশকে তখন সেটা মেনে চলতে হতো, কারণ বাংলাদেশে বাজার এবং ব্যাংক হিসেবে আমেরিকা কাজ করে, যেমন চীন কিনা প্রধান উৎপাদক অথবা ফ্যাক্টরি হিসেবে কাজ করে। তো এই বিষয়টা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে। যখন আস্তে আস্তে আমেরিকা এই রিয়েলিটিতে পৌঁছতে শুরু করে, সেটা হেনরি কিসিঞ্জার যখন 2018 সালের সিংরাইলা বৈঠকে সিঙ্গাপুরে জানায় যে চীন এবং আমেরিকাকে একটা রেড লাইন ডিল করতে হবে, যেখানে কিছু অর্থাৎ কিনা যে চীন এবং আমেরিকাকে বিশ্বের ইনফ্লুয়েন্সটা ভাগাভাগি করে নিয়ে নিতে হবে। কোনো অঞ্চলে আমেরিকার ইনফ্লুয়েন্স থেকে যাবে, কোনো অঞ্চলে আমেরিকা খানিকটা সরে গিয়ে চীনকে ইনফ্লুয়েন্স করতে দেবে এবং এর অর্থনীতিতে রিপারকেশনটা হবে হলো ইউয়ানের ব্যবহার খানিকটা বাড়বে এবং আমেরিকার যে ইউএস ডলারের ব্যবহার খানিকটা কমবে, ফলে আমেরিকার আয় খানিকটা বাড়বে। ঋণের তুলনায় আমেরিকার আয় অত্যন্ত কম, আর চীনের ঋণ খানিকটা বাড়বে, কারণ চীনের আয়ের তুলনায় বৈদেশিক আয়ের তুলনায় বৈদেশিক ঋণ অত্যন্ত কম। এভাবে একটা ভারসাম্য মেনটেন হবে। বিষয়টা হলো আমেরিকা যত এই দিনটার দিকে একটু একটু করে এগিয়েছে, সে চেষ্টা করেছে যত পারা যায় চীনের সঙ্গে বার্গেন করতে, চীনকে কন্টেন করতে, কিন্তু ফাইনালি ট্রাম্প যখন ক্ষমতায় আসে, জেডি ভান্স যখন ঘোষণা করে যে আগামী দিনে চীন, রাশিয়া এবং আমেরিকা মিলে বিশ্ব চালাবে, তখনই এটা ক্লিয়ার হয়ে গেছিল যে আমেরিকা আস্তে আস্তে হেজিমনি ছেড়ে দেবে, বিশেষ করে বেশ কিছু অঞ্চলে চীন এবং রাশিয়ার সঙ্গে একটা রফা করবে, অথবা রফা করতে তারা প্রস্তুত, আগ্রহী। কতটা করবে না করবে সেটা নিয়ে কথা। এছাড়াও আমরা যদি পেন্টাগনের যে পেপার দেখি, যেটা 2025 সালের অক্টোবরে যেটা রিলিজ করেছিল, সেখানেও খুব ক্লিয়ারলি চীনকে কম্পিটিটর বলা হয়েছে, চীনকে কিন্তু আর অ্যাডভার্সারি বলা হয়নি। অর্থাৎ চীনের প্রতি আস্তে আস্তে নমনীয়তা হওয়া সেখান থেকেই শুরু হয়ে গেছে। এখন এর অনিবার্য পরিণতি কি? এর অনিবার্য পরিণতি এটাই, চীনের আশপাশের অঞ্চলটা আমেরিকা চীনের হাতে ছেড়ে দিয়ে
চলে যাবে, এবং আমেরিকা বলবে আমার আশপাশের অঞ্চলটা আমি সেখানে আমার ইনফ্লুয়েন্সটা রেখে দেব। এর মানে দাঁড়ায় উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অর্থাৎ কিনা আমরা যেটাকে পশ্চিম গোলার্ধ বলি, ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার, এই অঞ্চলটায় আমেরিকার ইনফ্লুয়েন্স আগের মতো বা আগের থেকেও বেশি পরিমাণে ক্রিয়াশীল থাকবে। আর অন্যদিকে চীনের আশেপাশের যে অঞ্চলগুলো আছে, সেন্ট্রাল এশিয়া, সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, ইস্ট এশিয়া, এই অঞ্চলে চীনের আধিপত্য কন্টিনিউ করবে। মানে চীনের আধিপত্য নতুন করে আসবে, আমেরিকার আধিপত্যটা সেখান থেকে তারা সরে আসবে। পশ্চিম এশিয়া রিলেটিভলি যে মিডলে, আফ্রিকা রিলেটিভলি মিডলে, ইউরোপে রিলেটিভলি মিডলে, সেখানে এক ধরনের বার্গেইনিং করার একটা প্রবণতা, অথবা দুজনের মধ্যে ধর কষাকষি, দড়ি টানাটানির একটা প্রবণতা কন্টিনিউ করবে বলেই মনে হয়। কিন্তু সাউথ এশিয়া, বিশেষ করে এই যে বাংলা বদ্বীপ অঞ্চলটা, উত্তর পূর্বাঞ্চল, এগুলো কিন্তু পুরোপুরি চীনের যে নিকটবর্তী অঞ্চল। সুতরাং চীন আর আমেরিকার যে রেড লাইন ডিল ভবিষ্যতে হতে চলেছে, যেটার খুব ক্লিয়ার ইন্ডিকেশন 2018 সাল থেকেই পাওয়া যাচ্ছে, সেটা যদি আমরা মেনে নিই, তাহলে বলাই যায় এই অঞ্চলটা আমেরিকা চীনের অঞ্চল বলে যে মেনে নেবে। এবং এটা মেনে যত নেবে, তত বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, এইসব অঞ্চলের শাসক শ্রেণী ইন্ডিয়ার থেকে চীনের দিকে আরো বেশি বেশি করে চলে যাওয়ার সুযোগটা পেতে শুরু করবে। অর্থাৎ আমেরিকা যদি তাকে গ্রিন সিগন্যাল দেয় আরেককে, অথবা যিনি কিনা যে বিএনপিও যদি পাওয়ারে আসতো, অথবা যে কেউ পাওয়ারে আসতো, তাকে যদি আমেরিকা গ্রিন সিগন্যাল দেয়, ঠিক আছে তুমি চীনের সঙ্গে আরো বেশি করে যে ডিল করতে পারো, আমার তরফ থেকে আর কোনো বাধা নেই, বদলে আমি হলো গিয়ে যে ল্যাটিন আমেরিকায় ইচ্ছা মতো আমার সরকার বসাবার চেষ্টা করব। মনে রাখা দরকার, কলম্বিয়া এবং পেরু দুটো জায়গাতে ইলেকশন নিয়ে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইলেকশনটা নিয়ে অজস্র কথা হয়েছে, ইলেকশনের যে কাউন্টিং এর সময় রিগিং এর প্রশ্ন এসছে, এবং যে সমস্ত ইভিএম মেশিন দিয়ে কাউন্টিং হয়েছে, পরে দেখা গেল প্রায় 4000 ইভিএম মেশিনকে পুড়িয়েও দেওয়া হয়েছে। সেরকমই কিন্তু কলম্বিয়া এবং পেরুতেও কিন্তু এই যে ভোট কাউন্টিং প্রসেস নিয়ে কথা উঠেছে, এবং সেখানকার বামপন্থী সরকারকে হটিয়ে দক্ষিণপন্থী সরকার এসেছে। হতেই পারে আমেরিকার আশেপাশের অঞ্চলগুলো, অর্থাৎ সাউথ আমেরিকা, নর্থ আমেরিকাতে কনসলিডেট করছে, এবং চীনের আশেপাশের অঞ্চলটা চীনকে ছেড়ে দেওয়া হয়েছে। এর মানে তারেক রহমান অথবা বাংলাদেশের শাসক শ্রেণীর আর কিন্তু চিন্তা নেই যে আমি বেশি চীনের দিকে হেলে গেলে আমেরিকা, যে কিনা আমার প্রধান হলো এক্সপোর্টের যে ডেস্টিনেশন, অর্থাৎ আমার সমস্ত রপ্তানির আসল বাজার, অথবা যে কিনা আমার সবচেয়ে বড় ব্যাংক, যেখানে আমি বৈদেশিক মুদ্রা সঞ্চয় করি, সে আমার ওপর আর রেগে যাবে না আমি চীনের দিকে গেলে, এবং সে আমার এগেনস্টে কোনো হার্শ সিদ্ধান্ত নেবে না। যেমন চীনের দিকে যদি বাংলাদেশ বেশি ঝোঁকে আর আমেরিকা রেগে যায়, তাহলে বাংলাদেশের টেক্সটাইল যে খাতকে সে হয়তো স্যাংশন করে দিল। আমেরিকা বললো আমি আর বাংলাদেশের টেক্সটাইল কিনবো না, কারণ সে চীনের দিকে গেছে। এটা ছিল বাংলাদেশের ভয়, যে কারণে সে চীনের দিকে যেত না। কিন্তু সে ভয়টা মোস্ট লাইকলি উঠে গেছে। সেটা কিছুদিন আগেই ট্রাম্প এবং শি জিনপিং এর যে দুটো বৈঠক হয়েছে, একটা সিওলে আর একটা বেইজিং এ, সেখান থেকে খুব ক্লিয়ার ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে যে একটা ডিল আস্তে আস্তে হচ্ছে। যে ডিলটা কতটা কে কার ইনফ্লুয়েন্স ছাড়বে, কোথায় কি ইনফ্লুয়েন্স নেবে, অতটা হয়তো সেটেলড নয়, কিন্তু মোটামুটি তাদের আশপাশের অঞ্চলটা যে তারাই ডমিনেট করবে, এটা নিয়ে খুব একটা আর কিন্তু যে দ্বিমত আসলে নেই। সেই জন্য ল্যাটিন আমেরিকা তো আমেরিকার প্রভাব বাড়ানো হবে, এ নিয়ে দ্বিমত নেই। আর চীনের আশপাশে অঞ্চলগুলোতেও চীন তার প্রভাব বাড়াবে, এই নিয়েও কোনো ধরনের দ্বিমত আসলে নেই। এবং এই দ্বিমত না থাকার যে জায়গাগুলো যত ক্লিয়ার হয়েছে, তত আস্তে আস্তে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এরা চীনের দিকে হেলে পড়ার সুযোগ পেয়েছে। এখন এটা দুর্ভাগ্য যে বিনা সিকরির মতো লোকেরা, তারা এত উচ্চশিক্ষিত মানুষ, তারা এই জিনিসগুলোকে ধরতে পারেননি। ওনারা মনে করেছিলেন যে এখনো বোধহয় 71-এর কথা বলে বাংলাদেশকে কন্ট্রোল করতে পারা যাবে, বা বাংলাদেশের সমাজের বোধহয় এখনো একটা অংশ আছে যারা কিনা হলো এতে বিশ্বাস করে, এই ধরনের যে কথাবার্তায় যে ইন্ডিয়াই এককালে নাকি মুক্তি দিয়েছে এটসেট্রা।
দিতে পারে, বা সে ওটার পেছনে যে সোভিয়েত ইউনিয়নের কতটা রোল ছিল, কতটা ইন্ডিয়ার রোল ছিল, কতটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের রোল ছিল, কতটা আসলে আসলে কারোরই কোনো রোল ছিল না, যাই হোক সে বিষয়গুলো এখন অনেক বেশি হলো যে ডিবেটেড, এবং ইন্ডিয়ার রোলটাকে খুব ভালো চোখে আর দেখা হয় না। এটাই রিয়েলিটি। এই রিয়েলিটি থেকে উত্তরণ করতে গেলে ইন্ডিয়াকে অনেক উচ্চ চিন্তা ভাবনা করতে হবে, অনেক এমন কিছু করতে হবে যাতে কিনা বাংলাদেশে আবার জনপ্রিয় হয়। কিন্তু ভারতে যে বিজেপি সরকার ক্ষমতায় আছে, সে দিনরাত যেভাবে মুসলিম বিদ্বেষী কাজকর্ম করছে, যে ধরনের অগণতান্ত্রিক কাজকর্ম করছে, তাতে এই দেশের পক্ষে কোনো একটা মুসলিম কান্ট্রিতে জনপ্রিয় হওয়া খুব কঠিন হয়ে পড়ছে, এবং সে আস্তে আস্তে আরও আনপপুলার হচ্ছে বা হবে, এটাই স্বাভাবিক হয়ে উঠেছে। তো এটা স্বাভাবিক যে তারেক রহমান মানে বোধ বাংলাদেশের যে পপুলেশনও অ্যান্টি ইন্ডিয়া, কাজে কাজেই তারা প্রো চায়না, এবং আমেরিকা যে বাংলাদেশের শাসক শ্রেণীকে বাধা দিতে পারতো প্রো চায়না বেশি না হওয়ার ক্ষেত্রে, সেই রেজিস্ট্যান্সটাও আসলে আস্তে আস্তে চলে যাচ্ছে। আজকে তাই আমরা দেখলাম যে সরাসরি চীনের যে বাংলাদেশে নিযুক্ত যে রাষ্ট্রদূত, উনি ঘোষণা করেছেন যে তারেক রহমানের বাংলাদেশ সফর খুব সফল, এবং এছাড়াও যতদূর শোনা যাচ্ছে সরাসরি কোনো সামরিক ডিল না হলেও একটা 2+2 আলোচনার একটা কথা হয়েছে, যেখানে সামরিক বিষয় নিয়ে আলোচনা শুরু হবে, অর্থাৎ সামরিকভাবেও আলোচনার দিকে আস্তে আস্তে বাংলাদেশ এগোচ্ছে চীনের সঙ্গে। যদিও চীন বাংলাদেশ অলরেডি 80% অফ তার সামরিক জিনিসপত্র চীন থেকেই কেনে, পাকিস্তানের মতোই, কিন্তু পাকিস্তান যত উচ্চ প্রযুক্তির জিনিস কেনে, বাংলাদেশ তা কেনে না। এখন আস্তে আস্তে সেদিকেও তারা যাচ্ছে। তিস্তা চুক্তি নিয়ে আমরা জানি আমেরিকা এবং ভারত দুজনেরই প্রচন্ড পরিমাণে যে তিস্তা চুক্তি বিরোধিতা করেছিল, একটাই তার কারণ, সেটা হলো তিস্তা চুক্তি এরকম একটা মানে উচ্চ প্রযুক্তির চুক্তি, যেখানে অত্যন্ত ইম্পর্টেন্ট যে মেশিনারি লাগবে, সেই মেশিনারিগুলোকে চালনা করার জন্য সেরকম যে দক্ষ ইঞ্জিনিয়ার এবং স্কিল্ড যে ওয়ার্কার লাগবে, যেগুলো কিনা চীনেরই আছে, অর্থাৎ কিনা চীন থেকে ওয়ার্কার আর ইঞ্জিনিয়ার আসবে, যাদের কিনা অনেক সময় এক্সপেক্ট করা হচ্ছিল যে এরা হয়তো ওয়ার্কার বা ইঞ্জিনিয়ারের নামে আসলে চীনের যে সেনাবাহিনীর লোক। এখন এটা সত্যিও হতে পারে, সত্যি নাও হতে পারে, কিন্তু বিষয়টা হলো এটা ভেবেছে বলে ইন্ডিয়া তার বিরোধিতা করেছে, আমেরিকাও পেছন থেকে করেছে বিরোধিতা এতদিন, কিন্তু এখন মোস্ট লাইকলি আমেরিকার বিরোধিতাটা উঠে গেছে, যে কারণে তারেক রহমান বলে দিয়েছে হ্যাঁ আমি করবই তিস্তা মহাপরিকল্পনা। এবং এছাড়াও আমরা জানি যে যেহেতু রেগুলার ইন্ডিয়া থেকে প্রচুর জল ছাড়া বা জল আটকে রাখা এইসব জিনিসগুলো হয় বলে বাংলাদেশের মানুষের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার সপক্ষে একটা এগ্রিমেন্ট রয়েছে, হ্যাঁ আমরা তিস্তা পরিকল্পনা সমর্থন করি। তো সব মিলিয়ে এখন বাংলাদেশের শাসক শ্রেণীর কাছে বা তারেক বা বিএনপি অথবা যে প্রধান অপোজিশন পার্টি জামাত, সবার কাছে ইজি হয়ে গেছে যে তারা আরো বেশি বেশি করে এই চীনের দিকে ঝুঁকবে, এবং চীন এটা বুঝে শুনেই, যেহেতু বাংলাদেশ তার যে নিকটবর্তী একটা অঞ্চল, সেখানে সে চায় যে অঞ্চলটায় সে তার ইনফ্লুয়েন্সটা ক্রিয়াশীল করবে। এখন যেটা ভয়ের জায়গা সেটা হলো এই যে অবস্থাটা তৈরি হচ্ছে, এবং একই সঙ্গে যদি আমরা দেখি আসাম এবং যে ওয়েস্ট বেঙ্গল, বিহার, এই বিস্তীর্ণ অঞ্চলগুলো জুড়ে যেহেতু একটি সাম্প্রদায়িক শক্তি এখন ক্ষমতায় আছে, রাজ্যগুলোরও, কেন্দ্রে তো আছেই, তো এখানকার যে মুসলিম সংখ্যালঘু মানুষ, তাদের ওপর যদি কোনো ভয়ঙ্কর আঘাত নেমে আসে, যদি যেমন আমাদের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিল যে গাজা যেমন ধ্বংস হয়েছে এরাও ধ্বংস হবে, এইসব কথাবার্তা বলেছে, তার থেকে বোঝা যায় যে বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গল, আসামের যে মুসলিম, এদের সঙ্গে তারা ইসরায়েল আর গাজার একটা কন্টেম্পোরারি করার চেষ্টা করে, একটা প্যারালাল একটা চিন্তাভাবনা করে। এই চিন্তাভাবনাটা এলোমেলো, কোনো এর পেছনে যে জ্ঞান খুব বেশি নেই, কিন্তু এর পেছনে যেটা আছে সেটা হলো মানুষের লোভ, এই যে জমি ভেরি নারীর প্রতি লোভ, যে দাঙ্গার সময় যে জিনিসগুলো হয়। সো এটা খুব দুঃখের বিষয় হবে যদি এরকম একটা টাইমে এই
ওয়েস্ট বেঙ্গল, আসাম, ইস্ট বিহার, এই মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো থেকে মুসলিম কমাতে যদি মুসলিমদেরকে বাংলাদেশে পুশিং করার চেষ্টা হয়, তো এমনিতেও যদি সত্যি বাংলাদেশের লোকও থেকে থাকে তাকে কিন্তু ইলিগালি পুশিং করার কোনো মানে নেই, সেটা আলাপ আলোচনার মধ্য দিয়ে ফেরত পাঠাতে হবে, তার জন্য অফিসিয়াল চ্যানেল রয়েছে। এটা আনঅফিসিয়ালি ভাবে করা যায় না। কিন্তু যদি এখন চীনের ইনফ্লুয়েন্সের ওপর রেগে গিয়ে এসব শুরু হয়, তাহলে অবস্থা আরও বিপজ্জনক হবে। এবং এটা মাথায় রেখেই বোধহয় চীন ঘোষণা দিয়েছে যে কোনো ধরনের যে বৈদেশিক আগ্রাসনের বিরুদ্ধে চীন বাংলাদেশের পাশে থাকবে। এবার বৈদেশিক আগ্রাসন তো একমাত্র মায়ানমারের সঙ্গে বর্ডার আর ইন্ডিয়ার সাথে বর্ডার, ইন্ডিয়ার সাথেই বেশি বর্ডার। তো বৈদেশিক আগ্রাসন তার মানে ইন্ডিয়া ছাড়া কেউ নেই, তার মানে এটা ইন্ডিয়াকে বলা একটা হুমকি। তো বিষয়টা হলো যে মানে এই যে একটা সাম্প্রদায়িক শক্তিকে যখন একটা দেশ আসতে দেয় ক্ষমতায়, এবং তখন কি ভয়াবহ পরিস্থিতি আস্তে আস্তে তৈরি হতে শুরু করে তার চারপাশে। এখন বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গল, আসাম, এই পুরো অঞ্চলটার মধ্য দিয়ে আমরা সেটাই দেখতে পাচ্ছি। এছাড়াও মনে রাখা দরকার যে প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের সংবাদ মাধ্যমের যে উপদেষ্টা, গণমাধ্যমের যে উপদেষ্টা সঞ্জয় বড়ু, উনিও কিন্তু কিছুদিন আগে জানিয়েছেন যে ওয়েস্ট বেঙ্গল, তারপর যে নর্থ ইস্ট এবং এন্টায়ার পূর্ব ভারতের অর্থনৈতিক বিকাশের চাবিকাঠি এখন বাংলাদেশের কাছে, ওটা যে দিল্লির কাছে নেই। অতএব বাংলাদেশের সঙ্গে একটা ভালো সম্পর্ক করুন, অর্থাৎ বাংলাদেশ সে স্বাধীনতা মেনে নিন, বাংলাদেশ একটা সোভারেন কান্ট্রি, সে যেভাবে এগোতে চাইছে এগোক, এবং তার সঙ্গে সুসম্পর্ক রাখলেই ইস্ট ইন্ডিয়াকেও আমরা ডেভেলপ করাতে পারবো, তা নয়তো ইস্ট ইন্ডিয়াকে আমরা ডেভেলপ করাতে পারবো না। এর একটা কারণ হলো উত্তর পূর্বাঞ্চলের কাছে বাংলাদেশের যে পোর্ট চিটাগং, মমলা, তারপর হলো গিয়ে যে মংলা, এগুলোই কিনা যে নিকটবর্তী পোর্ট। সুতরাং উত্তর পূর্বাঞ্চলের তো উন্নতি সরাসরি বাংলাদেশের সাথে লিঙ্কড। এছাড়াও হলো যে কলকাতা বা হলদিয়া পোর্টের ততটা নাব্যতা নেই যতটা চট্টগ্রাম, মংলা এদের আছে। এছাড়াও যেহেতু বিগত 50 বছরে আমরা দেখেছি যে বাংলাদেশে যে রেটে পুঁজির বিকাশ হয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেটা হয়নি। বিভিন্ন কারণে হতে পারে, একটা হতে পারে বাংলাদেশে বাঙালিরাই হলো শিল্পপতি, পুঁজিপতি, তা বাঙালি পুঁজির বিকাশ হয়েছে, বাঙালিরা ন্যাচারালি অনেক বেশি ইনসেন্টিভাইজড হয়েছে পুঁজির বিকাশে। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গলে সমস্ত পুঁজিপতি বা পয়সাওয়ালারাই হলো মারোয়াড়ি, গুজরাটি, তাই বাঙালিরা ইনসেন্টিভাইজড হয়নি পুঁজি করার জন্য। এরকম অনেক কারণ থাকতে পারে, আগের ভিডিওতে আমি এক্সপ্লেন করেছিলাম, কিন্তু এটা ঘটেছে। তো এখন সেই জন্য সঞ্জয় বড়ু এই কথাটা বলেছেন। তো এই কথাগুলো খুব সত্যি কথা, এগুলো হলো জিও ইকোনমিক্সের কথা। এগুলো কিন্তু খুব দুর্ভাগ্য, একটি সাম্প্রদায়িক অশিক্ষিত সরকার ইন্ডিয়ার ক্ষমতায় বসেছে এবং তারা জোর করে ইভিএমে ভোট চুরি করেই বলে মনে হচ্ছে, কারণ 4000 ইভিএমও পুড়ে গেছে, যে তারা কিন্তু ক্ষমতায় বসে গেছে ওয়েস্ট বেঙ্গল, আসামেও। তাই এই অঞ্চলে বোধহয় আগামী দিনে একটা ভয়ঙ্কর একটা দ্বন্দ্ব হয়তো শুরু হতে চলেছে, এবং তার জন্য বাঙালি জাতিকেই আবার এর ফল ভুগতে হবে। এটাই সবচেয়ে বড় যে দুর্ভাগ্যের। আপনাদের ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন।